কেবল পাশ করে বের হয়েছেন, এখন চিন্তা করছেন যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমানস ডায়েরি। আজকে আমরা মূলত আলোচনা করব যে আপনি আজকে পাশ করে বের হয়েছেন বা কিছুদিন হলো পাশ করে বের হয়েছেন, এখন আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, কি কি স্টেপ আপনার ফলো করা উচিত যাতে আপনি নিজেকে পরবর্তী লাইফের জন্য খুব ভালো করে প্রিপেয়ার করতে পারেন। তো চলেন শুরু করা যাক। স্টেপ 1, প্রথমে আপনার নিজেকে বিশ্বাস করতে হবে এবং ফিলটা নিজের ভেতর থেকে আসতে হবে, ইউ আর নো লঙ্গার এ স্টুডেন্ট। অর্থাৎ আপনি পাশ করে গেছেন, কিন্তু আপনার এখনও অভ্যাস যে না, রাত 2টা-3টা পর্যন্ত হয়তো কোনো কাজ করা, মোবাইলে সে গেমিং হতে পারে, সে হতে পারে চ্যাটিং বা যে কোনো কাজ যেটা অ্যাকচুয়ালি আপনি স্টুডেন্ট লাইফে করছিলেন, যেটা ওকে ছিল, এখন না। অথবা হতে পারে যে হ্যাঁ, আপনি স্টুডেন্ট লাইফে যেরকম কেয়ারলেস লাইফ আপনার ছিল, হয়তো হতে পারে কোনো ছোটোখাটো জিনিস যেটা আপনার পছন্দ হতো সেটাতে আপনি অনেক টাকা খরচ করে ফেলতেছেন, সেই লাইফটাতে আজকে আপনি নাই। তাই আপনাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আপনি সেই লাইফটা থেকে বের হয়ে আসছেন। প্রথম কাজ এটা যে হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন যে আপনারা বের হয়ে আসছেন। আর আপনি যদি এটা করতে না চান, হতে পারে আপনার মাস্টার্স বা পিএইচডির জন্য ইচ্ছা আছে, আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে সেইটার প্রিপারেশনটাও এখন থেকে নিতে হবে। তো এবার আসি আমরা সেখান থেকে সেকেন্ড পয়েন্ট, প্রিপেয়ার ইউর সিভি ওয়েদার ইট ইজ ফর জব অর ফর হায়ার এডুকেশন। তো এখানে আমি আসি যে কি আসলো কথাটা, যে আপনি যদি চান যে এবার আপনি হায়ার এডুকেশন করবেন অথবা জব করবেন, আপনার এক্স্যাক্ট সেই অনুযায়ী আপনার একটা সিভি তৈরি করা দরকার। সেই সিভিটা কন্টেইন করবে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এবং আপনার ফিউচার প্রসপেক্ট, সো দ্যাট আপনি কোনো হায়ার এডুকেশনেই যান অথবা আপনি জবে যান, আপনার সেটার জন্য একটা প্রিপারেশন থাকবে। তবে এখানে একটু বলে রাখি, আপনি যদি বাইরের জন্য যান, সিভিটা একদম অন্য ধরনের হবে। আপনি যদি দেশের ভেতরে অ্যাপ্লিকেশন করেন, সিভিটা টোটালি অন্যরকম হবে। আবার আপনি দেশের ভেতর যে কোনো একটা নর্মাল বা কনভেনশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার সিভিটা একরকম হবে। আর এখন অনেকগুলো কোম্পানি আছে যারা একটু মডার্ন বা কর্পোরেট স্টাইলে আগায়, তাদের ক্ষেত্রে আপনার সিভিটা একদমই অন্যরকম হবে। তাহলে এবার আসি যে আপনার বিভিন্ন স্টাইল ওয়াইজ সিভির কথাতে আমি আসি। প্রথম কথা আসি, ধরেন আপনি একাডেমিয়া বা রিসার্চ এইসব ফিল্ডে থাকবেন, তাহলে আপনার সিভিটা কীরকম হবে? এই ক্ষেত্রে আপনার সিভিটা আপনি দেখবেন যে আপনার সিভিটা অনেকটা আপনার রিসার্চ, আপনার বিভিন্ন ধরনের রাইটিং, আপনার বিভিন্ন ধরনের একাডেমিয়া রিলেটেড জিনিসগুলো খুব ডিটেলসে থাকবে। আপনি কয়টা রিসার্চ পেপার পাবলিশ করেছেন, নাম্বার না, আপনাকে সেই রিসার্চের নাম্বার, আপনার সেই রিসার্চের নাম, পুরা নাম, কে কে রিসার্চের সাথে ছিল এবং পারলে কয়টা সাইটেশন অ্যাজ অফ টুডে, এটাও লিখে দিতে হবে। তাইলে সেটা একাডেমিকদের জন্য বেশি প্রেফারেবল হবে। তার কাছে আপনার এইচএসসি রোল নাম্বারটা তত ইম্পর্টেন্ট না, তার কাছে আপনার এইচএসসি রেজাল্টটা ইম্পর্টেন্ট না, তার কাছে হয়তো জিআরই স্কোরটা ইম্পর্টেন্ট। তো আপনি জিআরইতে কত পেয়েছে সেটা আপনি ভেঙে ভেঙে সুন্দর করে সেটাকে আপনি ইনকর্পোরেট করেন। দ্যাটস টাইপ অফ সিভি দ্যাট ইউ ওয়ান্ট টু মেক ফর ইউর একাডেমিয়া। নাও ফর দ্য সেকেন্ড ওয়ান, যদি আপনি ভাবেন যে আমি বাংলাদেশে একটা কনভেনশনাল জবে না, হয়তো আপনি একটা কর্পোরেট স্টাইলে কোনো জবে যেতে যাচ্ছেন অথবা বাইরেরই কোনো কর্পোরেট স্টাইলের জবে যেতে যাচ্ছেন, এইসব ক্ষেত্রে আপনার রিসার্চ এগুলো যদি আপনার থেকে থাকে, জব লাইফে ভালো করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার রিসার্চগুলোকে এত ডিটেইলে আপনাকে দিতে হবে না। আপনি জাস্ট আপনার নাম্বার অফ রিসার্চ বলতে পারেন বা আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট বলতে পারেন, অথবা আপনি যে কাজটা করতে পারেন যে হ্যাঁ, এই ফিল্ড অফ ইন্টারেস্টটা যেই কোম্পানির জন্য আপনি সিভি বানাচ্ছেন তার জন্য একটা স্পেসিফিক পার্ট রাখতে পারেন। যেমন ধরেন আমি আমার কথাই বলি, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আমি যদি ওয়ালটনে অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই আমি আমার সিভির একটা পার্ট রাখবো যেই পার্টটা ওয়ালটনের মিশনের সাথে ম্যাচ করে। এর ফলে কি হবে, আমি যখন ওয়ালটনে কেউ যেন আমার সিভিটা দেখবে, সে ভাবে যে হ্যাঁ, এরকম মানুষের তো আমার দরকার ছিল। সেমভাবে যদি আমি ইন্টেলে অ্যাপ্লাই করি, আমি এমনভাবে একটা সিভি পার্ট রাখবো যে পার্টটা আমার ইন্টেলের মিশনের সাথে ম্যাচ করে। হ্যাঁ, এর মানে এইটা না যে আপনি অলওয়েজ একটা লাই বলবেন। আপনার মিশনের সাথে যদি একদমই ম্যাচ না করে, অবশ্যই আপনি সেই কোম্পানিতে অ্যাপ্লাই করছেনই কেন। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবার সর্বশেষে আসি যে আপনি একদম কনভেনশনাল একটা জব অ্যাপ্লিকেশন করছেন, সেটা গভর্নমেন্ট জব হতে পারে, ইভেন অনেক প্রাইভেট জব, ইভেন ব্যাংক জবগুলো অনেক ক্ষেত্রে খুব কনভেনশনাল কিছু সিভি চেয়ে থাকে। এইসব ক্ষেত্রে আপনার এইচএসসি রোল নাম্বার, কোন বোর্ড, তারপর কত গ্রেড বা কত নাম্বার, এইগুলো ডিটেল থাকাটা বেশি জরুরি। আপনার অনার্সের লাইফের আপনার রিসার্চ বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যতটা না ফোকাস পাবে, বরঞ্চ আপনার একাডেমিক বা ধরেন যেই ডিগ্রিগুলো সচরাচর বাংলাদেশে ভ্যালু দেওয়া হয়, এরকম জিনিসগুলো বেশি ইম্পর্টেন্স পাবে। ধরেন লোকাল কোনো ট্রেনিং আপনি করেছেন যেটা সার্টিফিকেশন বাংলাদেশের কোনো অথরিটি দিয়েছে, বা কোনো ইন্টার্নশিপ করেছেন যেটা সার্টিফিকেশন বাংলাদেশের কোনো ফেমাস অথরিটি দিয়েছে, এইসব জিনিস তখন বেশি ম্যাটার করবে। তাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার এই কনভেনশনাল কোনো ব্যাংকে বা কনভেনশনাল কোনো জবে আমি অ্যাপ্লাই করবো, তখন আপনার সিভিটা এইভাবে বানাতে হবে।
এবার আসি নাম্বার 3, আপনি যদি ইন্টার্নশিপ করে না থেকে থাকেন, অবশ্যই এটা একটা হাই টাইম যে আপনি এবার ইন্টার্নশিপ করেন। হ্যাঁ, অনেকেরই আন্ডারগ্রেডের সাথে ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে না, তাদের জন্য স্পেশালি আপনাকে ইন্টার্নশিপটা ইনক্লুড করতেই হবে। কেন? কারণ ইন্টার্নশিপ করলে আপনি যেই রকম এনভায়রনমেন্ট এক্সপেক্ট করতে পারেন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। এটা নিয়ে আমি একটা সহজ কথা বলি, আমি যেসব জব ফিল্ডে দেখেছি, বিশেষ করে ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতেও দেখা গেছে মানুষজন জবে ঢুকে স্যালারিটাও পায়, প্রথমে 1-2 মাস খুশি থাকে, তারপর তার মনে হয় যে না, আমি এটার জন্য সুইটেবল না, তখন সে দেশ ছেড়ে চলে যায়। এখানে কি হলো, 2 জায়গায় হলো। একটা হলো সে নিজেও দেখা গেল যে নিজের 1 বছর লস করলো, আবার অপোজিট সাইড থেকে সে প্রতিষ্ঠানটারও 1 বছর নষ্ট হলো। তো এই ক্ষেত্রে আপনি যদি আগে থেকেই একটা ইন্টার্নশিপ করেন, আপনি নিজে একটা ভাইব বুঝতে পারবেন যে আপনি আসলে এই প্রতিষ্ঠানের সাথে যাওয়ার যোগ্য কিনা, আপনি এই প্রতিষ্ঠানে নিজেকে দেখতে চান কিনা। তাহলে আপনার সময় এবং প্রতিষ্ঠানের সময় দুটাই বেঁচে যাবে। নাম্বার 4, আপনি আমার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে ফেলেছেন অথবা আপনি ইন্টার্নশিপ করার কথা চিন্তা করতেছেন। এই সময় আপনাকে আরেকটা যে জিনিস মাথায় রাখতে হবে সেটা জব অ্যাপ্লিকেশন। আপনি যদি মনে করেন যে আমি একটা জিনিসে ভালো, আমাকে বা আমি হয়তো খুব একটা ভালো না, আমি ভবিষ্যতে ভালো হব, আপনি এই আশায় থাকলে আপনার কোনোভাবেই ফুল প্রিপারেশনটা নেওয়া হবে না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিপারেশনটা যতদূরই হচ্ছে না কেন, আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে থাকতে হবে। কারণ আমি আমার নিজের লাইফে দেখেছি, আমি যখন প্রথম ইন্টারভিউ ফেস করতে যাই, আমি এমন অনেক কথাই বলেছি যেটা হয়তো আজকে আমি ইন্টারভিউ ফেস করতে গেলে বলতাম না। আমার অনেক ফ্রেন্ড যারা আমার সাথে বিসিএস এর ভাইবাও দিতে গেছিল, তাদের ক্ষেত্রে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। এর একটা অন্যতম কারণ যে তারা ভাইবা বা ইন্টারভিউ কম ফেস করেছিল। সেই জায়গায় আমি একাধিক জবে থাকার কারণে এবং তার চেয়েও বেশি সংখ্যক জবে ইন্টারভিউ দেওয়ার ফলে আমার একটা ইন্টারভিউ সম্পর্কে এক্সপিরিয়েন্স ছিল। আমি জানতাম হাসি মুখে কী করে জিনিসটা ট্যাকেল করতে হয়। তাই আপনি যখন জব ইন্টারভিউ বারবার দিবেন, আপনার নিজেরই একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে আপনি কিভাবে উত্তর করতে পারেন। হ্যাঁ, ইন্টারভিউ অনেকে মিথ্যা বলে, আমি বলছি না মিথ্যা বলতে, কিন্তু আপনি আপনার দুর্বলতাটাকে কীভাবে সবলতা হিসেবে প্রকাশ করতে পারেন, সেই শিক্ষাটা আপনি ইন্টারভিউ না দিলে আপনি কোনোভাবেই পাবেন না। তাই আপনি যে কয়টা জবে অপরচুনিটি পান, অবশ্যই অ্যাপ্লিকেশন করতে থাকেন। নাম্বার 5, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক বিল্ড আপ করা। আপনাকে আপনার নিজস্ব একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আর সে আপনি জবে ঢুকেন, জবে না ঢুকেন, বা আপনি বাইরে যান, আপনি রিসার্চ করেন, যেটাই করেন না কেন, আপনার একটা স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে। আপনার এমন কিছু মানুষ থাকতে হবে আপনার লাইফে যার আপনার রিলেটেড কোনো একটা ফিল্ড বা যে কোনো একটা অপরচুনিটি আসলে সেজন্য আপনাকে জানাতে পারে। এটার জন্য আপনি আপনার সিনিয়রদের হেল্প নিতে পারেন, আপনি আপনার ফ্যামিলির হেল্প নিতে পারেন, বিভিন্নভাবে আপনার হেল্প নিতে পারেন। হ্যাঁ, অনেকে একটা কথা বলে যে ও তো অমুক ভাইয়ার ইয়াতে আসছে, রেফারেন্স আসছে। এখন একটা বিষয় হলো, বাংলাদেশে বা পুরো বিশ্বে যখন একটা জবের সার্কুলার দেওয়া হয়, লাখ লাখ সিভি আসে, দেখা ছাড়াই অর্ধেকের বেশি, অনেক ক্ষেত্রে 90% সিভিকে ফেলে দেওয়া হয়, যেটা কখনো দ্বিতীয়বার দেখা হবে না। এরকম একটা সিচুয়েশনে আপনি যদি আপনার নেটওয়ার্কের মাধ্যমে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারেন, এটা কোনোভাবেই নেগেটিভ না। আর আপনি যে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করে রেখেছেন, যেটা আপনাকে আপনার প্রয়োজনে হেল্প করছে, এটাও আপনার জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। সো আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে হ্যাঁ, আপনার এমন একটা নেটওয়ার্ক আছে যেটা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দিতে পারবে। নাম্বার 6, আপনার অনেক ল্যাকিংস থাকতে পারে। যেমন আমার পার্সোনালি অনেক ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল। আপনার সেই দুর্বলতাটা কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন সেটা নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন, আপনি হয়তো দেখা গেল যে মানুষের সাথে কথা বলতে ভয় পান, আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তাহলে অবশ্যই আপনাকে সেই ল্যাকিংসটা পার করেই জব ফিল্ডে যাওয়া লাগবে। আপনি যদি জবে যাওয়ার পর দেখেন আপনি কথা বলতে পারছেন না, এটা বেশ ইম্প্যাক্ট করবে আপনার অন্ততপক্ষে প্রথম চাকরিতে। তো এর চেয়ে বেটার, আপনি যে কথা বলতে পারছেন না বা মানুষের সাথে কথাতে কমফোর্টেবল হচ্ছে না, এই জিনিসটা আপনি আগে থেকেই আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনার পরিচিত মানুষজন, তাদের সাথে কথা বলে, ফেস টু ফেস বসে কথা বলে, নট ইন থ্রু মোবাইল, আপনি কথা বলেন, দেখেন আস্তে আস্তে আপনার এই ফিয়ারটা চলে যাবে এবং আপনি আরো ভালো কথা বলতে পারবেন। মানুষের সাথে যত মিশবেন তত মানুষকে বুঝতে পারবেন। সো এটা আপনার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হবে। হয়তো আপনি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো না, আপনি টাইম ম্যানেজমেন্টে একটা কোর্স করেন এবং সেটাকে অ্যাপ্লাই করেন। যতদিন আপনি জবে ঢুকছেন সেটাতে অ্যাপ্লাই করতে থাকেন এবং যখন জবে ঢুকে গেলেন তখন আপনি অ্যাপ্লাই করেন। কেন? যাতে আপনার জব লাইফটা আপনার জন্য সুইটেবল হয়। নেক্সট, আপনার যদি জব লাইফ বা ফিউচার লাইফের জন্য কোনো ডিগ্রি লাগে, অবশ্যই এনশিওর করতে হবে আপনি ওই ডিগ্রিরও প্রিপারেশান নিচ্ছেন। আমি আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলি, আমি যখন প্রথম মাস্টার শুরু করি তখন আমি বুয়েট থেকে কেবল গ্র্যাজুয়েট করেছি এবং তখন কোনো জব সার্কুলার ছিল না, মোটামুটি ঘুরে বেরিয়ে টাইমটা কাটাচ্ছিলাম, করোনার সময় চলছিল। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমি যে ফিল্ডে যেতে চাই তার সাথে আমার মাস্টার্সের কোনো সম্পর্ক নাই। তো তখন থেকে আমি মাস্টার্সটাকে ছেড়ে, আমার তখন থেকেই টার্গেট থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করব।
তো ওর পর থেকে আমি মোটামুটি আইবি এর জন্য বেশ উঠে পড়ে লেগেছি। এখন আপনার টার্গেট আইবিএ না হতে পারে, আপনার টার্গেট বুয়েট থেকে মাস্টার্স করাই হতে পারে। আপনাকে এনশিওর করতে হবে যে আপনি জব প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু সাথে সাথে আপনাকে অবশ্যই মাস্টার্সের প্রিপারেশনটাও নিতে হবে। সো দ্যাট আপনার জব শেষ হওয়ার পর, কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখেন যে আপনি জবে ঢুকে যাওয়ার পর প্রথম 5 বছরে আপনি যা করতে পারেন, পরবর্তী 20 বছরও আপনার জন্য সেটা করা অনেক টাফ হবে। কারণ আপনার তখন রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। অনেকের ক্ষেত্রে বাচ্চা-কাচ্চা হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি একটা দায়-দায়িত্ব চলে আসবে। তাই আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যতদিন জবের প্রিপারেশন নিচ্ছেন তার ভেতরে আপনি যে লাইনে পড়ালেখা করতে চান সেটাতেও আপনি একটা প্রিপারেশন নিতে পারছেন। এখানে বলে রাখি, বাংলাদেশের অনেক কনভেনশনাল কোম্পানি আগে মূলত মানুষজনকে তার জবের পাশাপাশি পড়ালেখাকে ডিসকারেজ করতো। বর্তমানে বেশিরভাগ কোম্পানি তার এমপ্লয়ীদের আরও ভালো পড়ালেখা বা আরও ক্যারিয়ারটা ভালো হওয়াটাকে এনকারেজ করে। তাই আশা করি বেশিরভাগ কোম্পানিতে জবের পাশাপাশি মাস্টার্স বা অন্য যে কোনো পড়ালেখা নেগেটিভ চোখে দেখবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি সবগুলোতেই বলি এবং এখানেও বলবো, এমন কিছু করেন যেটা আপনাকে প্রফেশনালিও হেল্প করে এবং আপনি কিছু আর্ন করেন। যেমন আপনি একটা ইন্টার্নশিপ করছেন, যে ইন্টার্নশিপ পেড না, আপনি একবার খুঁজেন যে এমন কোনো ছোট জবও আছে নাকি যে জবটা আপনাকে পে করে। এটা আপনার জন্য দুদিক দিয়ে ভালো। একটা হলো আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এই কাজের যোগ্য কিনা, অথবা আপনি এইটুকু পেমেন্টে আপনি সন্তুষ্ট কিনা, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য জবগুলো সুইটেবল হচ্ছে কিনা। যেমন আমি যখন প্রথম দিকে একটা অফার পেয়েছিলাম 35,000 এর আশেপাশে, আমি অ্যামাউন্টটা এই কারণেই বলছি যে আমার কাছে তখন মনে হয়েছিল যে হ্যাঁ, আমি এই অফারটার জন্য আমি যথেষ্ট মানে আমি এর চেয়ে বেশি ডিজার্ভ করি, এরকম একটা কথা আমার মনে হয়েছিল। এখন কথা হলো, আমি যার কারণে অফারটা ডিনাই করে দিয়েছি, হ্যাঁ অবভিয়াসলি তারপর আমি এর চেয়ে অনেক বেশিতে জয়েন করেছি, কিন্তু আমার তখন যেটা আমার একটা কথা জানা ছিল না যে একটা স্টার্টিং ইঞ্জিনিয়ার হিসেবে 35,000 ইজ নট আ ব্যাড অ্যামাউন্ট। এবং আমাদের সাথে তখন যারা যারা জবটাতে জয়েন করেছিল বেশিরভাগ এরকম আশেপাশে 19-20 স্যালারিতেই জয়েন করেছিল। অর্থাৎ আপনার মার্কেট সম্পর্কে একটা ধারণা হবে যে হ্যাঁ, এই জবের স্যালারি এরকমই হয়। এর ফলে যেটা দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সেক্টরে থাকতে পারবেন কিনা, আপনি এই স্যালারিতে থাকতে পারবেন কিনা, এবং আপনি এই লাইফে থাকতে পারবেন কিনা। কারণ অনেকেই আছে, যেমন ধরেন যে আমি যদি একটু পার্সোনাল এক্সাম্পল দিয়ে বলি, ব্যাংক জবকে অনেকে ভয় পায়, একটা অন্যতম রিজন হলো টার্গেট। ব্যাংক জবে স্যালারি বেশি দেওয়া হলেও বেশ ভালো একটা টার্গেটের প্রেশার দেওয়া হয়, যার ফলে অনেকে এটা পছন্দ করে না। এখন আপনি কোনটা প্রেফার করবেন? আপনি কম প্রেশার নিয়ে কম স্যালারিতে খুশি থাকবেন, নাকি বেশি প্রেশার নিয়ে বেশি স্যালারিতে খুশি থাকবেন? এটা আপনি অন দ্য জব না হলে আপনি বুঝতে পারবেন না। আপনি ইন্টার্নশিপে আপনাকে কেউ টার্গেটে প্রেশার দিবেন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটা তো খুব ভালো একটা জব, এরকম আর কি। সেমভাবে যদি আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরেও যাই, তাদের প্রত্যেকের চ্যালেঞ্জ রয়েছে। রাত 2টার সময় তার যদি কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যায়, একটা ডিস্ট্রিবিউশন ইঞ্জিনিয়ারকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, ওই তারটা কানেক্টেড হয়েছে। আপনি এই জবটাতে কমফোর্টেবল হবেন কিনা, আপনি ওই জবটার জন্য নিজে রেডি কিনা, এই জিনিসটা আপনাকে বোঝার জন্য অবশ্যই এমন জবের দিকে নিজেকে ধাবিত হতে হবে যেটা আপনাকে পে করে। আর যদি সেটা না করে, অবশ্যই আপনি অন্ততপক্ষে বিনামূল্যে হলো আপনি কাজটা করেন, যাতে আপনি শিখতে পারেন, যাতে আপনি জবে ঢোকার সাথে সাথেই আপনার একটা ভালো এক্সপার্টিস অলরেডি থাকে। আশা করি এই কয়টা টিপ আপনি যদি সব ফলো করেন, আপনি আপনার পরবর্তী লাইফের জন্য বেশ ক্যাপাবল থাকবেন। হ্যাঁ, এটা ছাড়াও এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এবং এক একজনের বাউন্ডারিজ এক এক রকম। আপনার জন্য যেটা স্যুট করে আপনি সেটাই ফলো করবেন। এটা ছিল আমার পার্সোনাল টিপ। আপনার যদি আরও কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেন। এরকম আরও কিছু ভিডিও আমাদের চ্যানেলে আসতেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার যেসব জুনিয়ররা এখন কেবল পাশ করে বের হচ্ছে, আপনার যদি মনে হয় যে এই সাজেশনগুলো তাদের জন্য উপকারী, অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিবেন। ফ্যামিলি কোনো জুনিয়র যারা সামনে পাস করবে এরকম কেউ থাকলে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাহমানস ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।